সো বেসিক তোমাদের মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, একটা মিনিট, স্ক্রিন শেয়ার এটা করি দাঁড়াও। স্ক্রিন শেয়ার অন। স্ক্রিন ওকে। সো ফার্স্ট অফ অল যদি সিলেবাসের দিক থেকে দেখি, মেটেরিয়াল সায়েন্স পরে দেখবো, অ্যাপ্লাইড থার্মো পরে দেখবো, ফ্লুইড মেকানিক্স। তোমাদের ফ্লুইড মেকানিক্স অনেক সিলেবাস কমিয়ে দিয়েছে এবারে, সো চাপ নেই। স্ট্রেট অফ মেটেরিয়ালও সিলেবাস অনেক কম আছে। সো কাম টু মেট্রোলজি অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। মেট্রোলজির মধ্যে মেনলি ফার্স্ট দুটো মডিউলের মধ্যে যা আছে ওটা একটু নিউমেরিক্যাল আছে, বাকি তারপর থেকে যা আছে অনলি থিওরি। সো বেশিরভাগটাই থিওরি আছে এখানে লাস্ট 3-4টে মডিউলে। অ্যান্ড এখানে কিছু কিছু লাস্টের দিকে একটু অন্য পার্ট ঢুকিয়ে দিয়েছি, যেমন স্ট্রেন মেজারমেন্ট, স্ট্রেন গেজ, এগুলো একটু অ্যাডভান্স মেট্রোলজির মধ্যে পড়ছে। সো ফার্স্ট অফ অল draw view comment. সো ফার্স্ট অফ অল ফার্স্ট মডিউলের মধ্যে তোমাদের আছে যেটা লাইক একদম বেসিক, যে আমরা মেট্রোলজির জন্য যে ডিফারেন্ট টাইপ অফ প্রসিডিউর ফলো করি, যেমন বেসিক স্ট্যান্ডার্ড অফ লেন্থ, অ্যাবেজ প্রিন্সিপাল, এগুলো সম্বন্ধে জানতে হবে। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মেট্রোলজি, নিড ফর হাই প্রিসিশন মেজারমেন্ট, টার্মিনোলজি অফ মেজারমেন্ট, প্রিসিশন অ্যাকুরেসি কি, সেন্সিটিভিটি কি, ক্যালিব্রেশন কি, রেজলিউশন কি, এরর ইন মেজারমেন্ট, টাইপ অফ এরর্সটা এখান থেকে একটু ইম্পর্টেন্ট। অ্যাবেজ প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট, বেসিক স্ট্যান্ডার্ড অফ লেন্থ, লাইন স্ট্যান্ডার্ড, এন্ড স্ট্যান্ডার্ড, ওয়েভ লেন্থ স্ট্যান্ডার্ড, অ্যান্ড ভ্যারিয়াস সফট ফ্লোর স্ট্যান্ডার্ড, লিনিয়ার মেজারমেন্টটা পুরো একটা আলাদা করে মডিউল আছে। সো এখানে জাস্ট বেসিকটুকু দিয়েছি, দ্যাট লিনিয়ার মেজারমেন্টের মধ্যে স্লিপ গেজ, রিঙ্গিং গ্রেড and ringing grades, surface plate, dial indicator, height gauge, vernier caliper. So linear measurement-এর মধ্যে পুরোপুরি ভার্নিয়ার, মাইক্রোমিটার অ্যান্ড স্লিপ গেজ, এই তিনটে নিয়ে মেনলি পুরো চ্যাপ্টারটা আছে। তার মধ্যে নেক্সট হচ্ছে তোমার কম্পারেটারের মধ্যে আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অপটিক্যাল, নিউমেটিক, চারটের ওয়ার্কিং প্রিন্সিপাল উইথ ডায়াগ্রাম। সো যেগুলো আমি বলে দেবো যে তোমাদের যে ডিভাইসগুলোর ডায়াগ্রাম তোমাদের আঁকতে হবে সেগুলো করে দিও। সেই জায়গায় তোমাদের 4 নাম্বার থেকে 5 নাম্বার যতই দিক না কেন তোমার থিওরির সাথে ডায়াগ্রাম দিতেই হবে মাস্ট। অ্যান্ড নেক্সট অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যে আসছে বিভেল প্রোটেক্টর, সাইন বার, প্রিন্সিপাল অ্যান্ড ইউজ অফ সাইন বার, সাইন সেন্টার, অ্যাঙ্গেল গেজ, স্পিরিট লেভেল, অ্যাঙ্গেল লেভেল। সো মোটামুটি মডিউল 1টার মধ্যে একটা হিউজ নাম্বার ক্যারি করছে এখান থেকে, কারণ এখানের মধ্যেই তোমার লিনিয়ার মেজারমেন্ট আর অ্যাঙ্গুলার মেজারমেন্টটা পুরোটাই কভার করে নিচ্ছে। নেক্সট আছে লিমিট অ্যান্ড লিমিট গেজেস। লিমিট অ্যান্ড লিমিট গেজের মধ্যে আছে তোমার লাইক আমরা যখন কোয়ালিটি চেক করি কোনো মেটেরিয়াল প্রোডাকশন, কোনো কম্পোনেন্ট যখন প্রডিউসড হয় বা প্রোডাকশন হয়, দেন তাকে চেক করি দ্যাট ইট ইজ পাস অর ফেল। সো ওটা চেক করার জন্য আমাকে মেনলি দুটো গেজ ইউজ করতে হয়, একটা গো গেজ, একটা নো গো গেজ। ওকে, সো গো গেজ আর নো গেজ একটা আমরা স্যাফট এবং হোল দুটোর জন্য চেক করি। সো দুটোর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে হবে, অ্যান্ড এখান থেকে মেনলি পড়তে হবে টাইপস অফ ফিট, লিমিট ফিটস। সো দিস মডিউল 2 ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানের মধ্যে প্রচুর নিউমেরিক্যাল আছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি আছে, অ্যান্ড এটার মধ্যে অনলি থিওরি। সো দ্যাট হোল বেসিস সিস্টেম, স্যাট বেসিস সিস্টেম, টলারেন্স, অ্যালায়েন্স, ডেভিয়েশন, and go gauge design based on a Taylor principle, and gauge tolerance key, principle of interference, different type of feet এখানে পড়তে হবে, surface measurement, interferometer, NPL, and auto collimeter। এটা আছে সেকেন্ড। থার্ড হচ্ছে স্কিউ অ্যান্ড থ্রেড মেজারমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ 2 ওয়ার মেথড, 3 ওয়ার মেথড দিয়ে আমরা কি করে
স্ক্রু থ্রেড মেজার করি। সো এটা তোমাদের আছে মেনলি মেজারমেন্ট অফ দ্য মেজর ডায়ামিটার, রুট ডায়ামিটার, effective diameter of the 2-wire method and 3-wire method. So as তোমাদের যেহেতু বিটেক তোমাদের 2-wire মেথড 3-wire মেথড দুটোই করতে হবে, দুটো মেনলি জাস্ট ডায়াগ্রাম দেখিয়ে তার থিওরিটুকু পড়লেই হবে যথেষ্ট। মেজারমেন্ট অফ দ্য ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল অ্যান্ড formed by the profile projector microscope, measurement of the surface texture, RMS value, মেনলি সারফেস মেজারমেন্টের জন্য যেগুলো ইউজ করি আমরা, রাফনেস অ্যান্ড ওয়েভিনেস, RMS ভ্যালু, সেন্টার লাইন অ্যাভারেজ, RA ভ্যালু। ওকে, সো এখানে RA ভ্যালুতে ছোটো ছোটো কিছু প্রবলেম আছে, RA ভ্যালুতে ছোটো ছোটো প্রবলেম আছে, এগুলো করতে হবে RT RZ দিয়ে। অ্যান্ড টেলিসার্ফ সারফেস রাফনেস মেজারমেন্ট, all are theory. Number 4, that is digital measurement, যেটা আমরা নর্মালি ভার্নিয়ার বা মাইক্রোমিটারে ম্যানুয়ালি করে এসেছি বা স্লিপ গেজে ম্যানুয়ালি করে এসেছি, সেটা তোমার সব কিছু এখন ডিজিটালে করতে হবে, যেখানে আমরা কোনো একটা ইলেকট্রিক সোর্স ইউজ করে তার মেজারমেন্টটা কমপ্লিট করি। এখন ডিজিটাল ভার্নিয়ার বেরিয়ে গেছে, যেখানে আমাদের ম্যানুয়ালি রিডিং মেজার করতে হয় না, করতে হয় না, সেখানে সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে। ওকে, ঠিক তেমন এখানে তোমাদের কিছু ডিজিটাল ডিভাইসগুলো একটু পড়তে হবে, লাইক ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স অফ different orders of the system and their response, signal conditioning stage, অনেক কিছু নতুন অ্যাড করেছে এখানে, সেন্সার ট্রান্সডিউসার স্টেজ, থ্রেশহোল্ড হিস্টেরেসিস, স্ট্যাটিক ক্যালিব্রেশন, ডাইনামিক এররটা একটু ইম্পর্টেন্ট এখান থেকে। দেন এলভিডিটিটা ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল অফ এলভিডিটি, অ্যাপ্লিকেশন অফ এলভিডিটি, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য এলভিডিটি, দ্যাট ইজ ডাইমেনশন মেজারমেন্টের মধ্যে পড়ছে। নেক্সট মডিউল 5, লাস্ট মডিউলের মধ্যে আছে স্ট্রেন স্ট্রেস মেজারমেন্ট। সো দ্যাট ইজ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স দিয়ে আমরা কী করে স্ট্রেন মেজারমেন্ট করি, অ্যান্ড টর্ক মেজারমেন্টটা ইম্পর্টেন্ট এখান থেকে। দেন ফোর্স মেজারমেন্টে তোমরা কিছুটা ম্যানুফ্যাকচারিং মধ্যে পড়ে এসো। ফোর্স মেজারমেন্ট লাইক যে ডিফারেন্ট টাইপ অফ ফোর্স মেশিন টুল চ্যাপ্টারের মধ্যে করেছি, সেটা এখানে আছে। বাই পিজোইলেকট্রিক কোয়ার্টজ ক্রিস্টাল, পিজোইলেকট্রিক আমার একটা মেটেরিয়াল যেটা কিনা একটা, যেখানে আমি যদি বাইরে থেকে ফোর্স দিস আমাকে একটা অ্যাজ আ আউটপুট আমাকে ইলেকট্রিক জেনারেট করবে, বা যদি তাকে ইলেকট্রিক সোর্স দিই অ্যাজ এ ইনপুট দিই, দেন আমাকে সে একটা ফোর্স আউটপুট দেবে। সো দ্যাটস আ মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পিজোইলেকট্রিক। সো খুব ভালো অ্যাডভান্টেজ আছে পিজোইলেকট্রিক মেটেরিয়ালের, যেটা মেনলি ইউজ হয় এরোস্পেস ইন্ডাস্ট্রিতে অ্যান্ড আদার্স অনেক ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। অ্যান্ড লাইক যখন আমরা কোনো মেশিন টুলে ফোর্স কত সেটা বার করতে চাই, সেখানে আমরা একটা পিজোইলেকট্রিক ডিভাইস অ্যাড করি, জাস্ট ছোট্ট একটু ডিসপ্লেসমেন্টের জন্য তোমাকে একটা আউটপুটে ইলেকট্রিক সিগন্যাল দেবে। ওকে, নেক্সট ভাইব্রেশন মেজারমেন্ট, ভাইব্রোমিটার, অ্যাক্সিলোমিটার অ্যান্ড টেম্পারেচার মেজারমেন্ট, এগুলো সবই একদম বেসিক থিওরি অ্যান্ড ওয়ার্কিং বেসিস করলেই যথেষ্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আসি একটু মডিউল 2 থেকে দেখছি, দেন আমরা মডিউল 1-এ যাব। সো ফার্স্ট অফ অল দ্যাট heading that basic of metrology. সো বেসিক অফ মেট্রোলজির মধ্যে আমরা দুটো জিনিস পড়ে নেবো ফার্স্ট, দ্যাট ইজ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। সো অ্যাকুরেসি কি অ্যান্ড প্রিসিশন কি? লাইক প্রিসিশন হচ্ছে একটা রিপিটেবিলিটি, মানে একটা জিনিস প্রডিউস করছি, সো প্রত্যেকটা কম্পোনেন্ট কতটা প্রিসাইজ হতে পারে সেটা একটা আলাদা ডিফাইন করছে। অ্যান্ড অ্যাকুরেসি ডিফাইন লাইক একটা ক্লাস ডিফাইন করছে, একটা গ্রেড ডিফাইন করছে অ্যাকুরেসি। ওকে, মানে যদি বলতে চাই যে আমি একটা 100টা টোটাল একটা লটে একটা 100টা প্রোডাক্ট আছে, 100টা প্রোডাক্ট মিলে লট প্রডিউস করছি, সো আমি যদি প্রিসিশন বলি তাহলে একটা লটকে বোঝায়, একটা হিউজ নাম্বার অফ কোয়ান্টিটিকে বোঝায়, তাদের প্রিসিশন কত। আর যদি অ্যাকুরেসি বলি তাকে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে বোঝায় অ্যাকুরেসি। ওকে, অ্যান্ড আমরা এখানে মেট্রোলজিতে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রুল ফলো করি, যাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন রুল। ওকে, সো in metrology
in metrology that basic machine environment এখান থেকে অত নোট করা দরকার নেই, এত কিছু আসে না, জাস্ট বোঝার জন্য এটুকু দেখাচ্ছি। ওকে, সো বেসিক মেশিন এনভায়রনমেন্ট যে ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নর্মাল ডিস্ট্রিবিউশনটা একটা থিওরি, প্রবাবিলিটি থিওরি, যেটা তোমরা ম্যাথে করেছো অলরেডি। ওকে, সো নর্মাল ডিস্ট্রিবিউশন কি বলছে, যে আমার একটা সাকসেস রেট প্রোভাইড করে। সো যদি আমি গ্রাফিক্যালি দেখি, লাইক আমার একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ হয়। সো এখান থেকে একটা যদি এই রেঞ্জের মধ্যে সেটা পড়ে, তার একটা সাকসেস রেট হয় বা একটা প্রবাবিলিটি রেট হয়। যদি এই রেঞ্জের মধ্যে পড়ে, তার একটা নির্দিষ্ট প্রবাবিলিটি রেট হয়। সো বেসড অন দ্যাট আমরা তিনটে পার্টে ভাগ করি, একটা বলে সিগমা 1, একটা বলে সিগমা 2, একটা বলে সিগমা 3। ওকে, সিগমা 1 একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ আছে, সিগমা 2 এর নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ আছে, সিগমা 3 একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ আছে। ওকে, সো অত ডিপলি যাব না। সো ফার্স্ট অফ অল অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশনের আগে একটা বেসিক কনসেপ্ট লাইক ইন্টারচেঞ্জেবিলিটি। যারা ডিপ্লোমা দিয়ে রয়েছে তারাও সেম জিনিসটা পড়েছে, দ্যাট ইন্টারচেঞ্জেবিলিটি তারা ওখানে পড়েছে। ইন্টারচেঞ্জেবিলিটি মানেটা কি, লাইক সাপোজ একটা আমি জিনিস তৈরি করতে চাই, লাইক একটা 100 মিলিমিটার হোল এবং তার সাথে ফিট হচ্ছে একটা 100 মিলিমিটার স্যাপ্ট। সো আমার কাছে সেরকম ক্যাপাসিটি নেই, আমি নিজের ইন হাউস প্রোডাকশনের মধ্যে আমি আমার হোলটাকেও প্রডিউস করতে চাই এবং স্যাপ্টকেও প্রডিউস করতে চাই, সেরকম আমার কাছে ক্যাপাসিটি নেই। সো আমার কাছে যতটা ক্যাপাসিটি আছে তাতে আমি একটা হোল প্রডিউস করতে পারবো, বাট স্যাপ্টটা আমাকে হয়তো অন্য কোথাও থেকে প্রডিউস করতে হবে। সো সাপোজ আমার একটা প্রোডাক্ট অ্যাসেম্বলি হবে যার 100 মিলিমিটার ডায়ামিটার, যার বেসিক ডায়া 100 মিলিমিটার, এবং যেখানে ফিট হবে একটা স্যাপ্ট, তারও ডায়া 100-এর কাছাকাছি রাখতে হবে। ওকে, সো এটা যদি অ্যাজ আ ক্রস সেকশন দেখি, তাহলে এরকম তার থিকনেস একটা হবে। থিকনেস হবে যেখানে গিয়ে তার একটা স্যাপ্ট এন্টার করছে। একটা স্যাপ্ট এন্টার করছে। ওকে, সো এটা হচ্ছে স্যাপ্টের একটা টলারেন্স জোন। সো টলারেন্স জোনটা পরে আসছি। সো এখন এটা স্কিপ করতে পারো। সো দেখা গেল কি, যদি আমি 100 মিলিমিটারের যেটা হোল প্রডিউস করেছি, যদি আমি অন্য কাউকে বলি তুমি এটা স্যাপ প্রডিউস করে আমাকে পাঠাও, কারণ আমার কাছে স্যাপ প্রডিউস করার মতো আমার কাছে সেরকম ক্যাপাসিটি বা সেরকম টেকনোলজি আমার কাছে নেই, বা স্যাপ্টের জন্য যে একটা মিনিমাম সারফেসনেস দরকার, একটা মিনিমাম স্মুথনেস দরকার, সেরকম সেই ক্যাপাসিটি বা সেই টেকনোলজি আমার কাছে নেই। সো কি করলাম, আমি এটা অন্য স্টেটে পাঠিয়ে দিলাম প্রোডাকশন করার জন্য। সো স্যার আমাকে প্রোডাকশন করে পাঠালো, এবং আমি যখন নিজে ইন হাউস তাকে অ্যাসেম্বলি করতে যাচ্ছি, দেখছি সেটা ম্যাচ করছে না, কারণ সেখানে যে ওয়ার্কার কাজ করছে তাকে বলা হয়েছিল তুমিও এটার ডাইমেনশন 100 মিলিমিটার মেনটেন করবে, বাট সে কি করলো পারফেক্টলি, যেহেতু সে ম্যানুয়ালি মেশিনিং করছে, সাপোজ ধরেছে ম্যানুয়াল একটা লেদে মেশিনিং করছে, মেশিনিং করতে করতে সে তাকে 100 রাখতে পারলো না, সে সাপোজ তাকে 100.05 রেখে দিল। তাহলে 100.05 হলে আমি নিজের ঘরে ইন হাউসে আমি যে হোলটা প্রডিউস করেছি এটা 100 করেছি, সো আমার স্যাপ্টের ডাইমেনশনটা 0.05 বেশি হয়ে গেল, সো দ্যাট ইজ নট ফিটেবল টু হোল। ওকে, সো এটা একটা মোস্ট ডিফিকাল্ট আমাদের কাছে ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট হলো। সো এটা ওভারকাম করার জন্য আমরা একটা থিওরি নিয়েছি, যেটাকে বলা হয় ইন্টারচেঞ্জেবিলিটি থিওরি। ইন্টারচেঞ্জেবিলিটি থিওরি মানে আমি এখানে একটা নির্দিষ্ট লিমিট বা একটা টলারেন্স বলে দেবো, যে তুমি ওই টলারেন্স জোনের মধ্যে জিনিসটাকে রাখবে। তুমি যদি ওই টলারেন্স জোনের মধ্যে জিনিসটাকে রাখো, দেন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ দ্যাট ইজ ফেল। সো সেখান থেকে আস্তে আস্তে ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসের কাছে যাচ্ছি, যেমন গো গেজ, নো গো গেজ, টেস্ট বা ফেল চেক করার জন্য, কোয়ালিটি চেক করার জন্য। ওকে, সো আমরা এখান থেকে আস্তে আস্তে একটা তাকে লিমিট বেঁধে দিলাম, যে সাপোজ এটা হচ্ছে একটা 100 মিটার ডাইমেনশন, সো এটা একটা টলারেন্স জোন। এটা টলারেন্স জোন। টলারেন্স জোন মানে কি, তুমি এই যে ডাইমেনশনটা আছে, তুমি ডাইমেনশনটাকে তার ম্যাক্সিমাম তুমি এতটা রাখতে পারো, সাপোজ 100.06 রাখতে পারো, আর মিনিমাম তুমি এটাকে 99.96 রাখতে পারো।
ওকে, সো সো আমি আমার ইন হাউসে বললাম যে তুমি যে 100 মিলিমিটার একটা হোল প্রডিউস করছো, তার তুমি লোয়ার টলারেন্স 100 থেকে 99.96 বাদ দিয়ে থাকে 0.04, এটা করতে পারো, বা প্লাসে গিয়ে 100 পয়েন্ট প্লাস 0.06 মানে 0.06 এটাকে প্লাসে রাখতে পারো। সো দ্যাট ইজ আ হোলের স্পেসিফিকেশন বা হোলের একটা একটা নির্দিষ্ট ডাইমেনশন উইথ তার লিমিট। ওকে, দ্যাট ইজ ফর হোল। অ্যান্ড সিমিলারলি যে আদার সাইডে যে স্যাপ প্রডিউস করছে, সো স্যাপটের জন্য আমি তাকে বললাম তুমিও সেম তার তোমার বেসিক সাইজ 100 রাখবে, বাট মেবি তুমি তার টলারেন্স জোন 0.05 আর মাইনাস 0.03 এর মধ্যে তুমি রাখবে। সো যদি তুমি এর মধ্যে রাখো, এর মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি যদি প্রডিউস করো কম্পোনেন্টটা বা স্যাপটা, লাইক সে প্রডিউস করলো 100.03, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। সে প্রডিউস করলো 100.02, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। বা সে যদি 100.06 এ চলে যায়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, আচ্ছা, যেহেতু এখানে 0.06 দিয়েছি, সেটাকে 0.06 করে দিই, 0.06 হলে সেটা অ্যাকসেপ্টেবল। 0.06 হলে সেটা অ্যাকসেপ্টেবল। 0.06 থেকে 0.03 একটা লিমিট আমি কমিয়ে রাখছি। ওকে, সো 0.03 অ্যাকসেপ্টেবল, 0.02 অ্যাকসেপ্টেবল, 0.06 অ্যাকসেপ্টেবল। যখনই সে 100.1 এ চলে গেলো, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। সিমিলারলি লোয়ার লিমিটে যদি দেখি, দ্যাট ইজ 99.98 অ্যাকসেপ্টেবল, 99.97 অ্যাকসেপ্টেবল। সে যখন 99.95 প্রডিউস করলো, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। সো দ্যাট ইজ অলসো অ্যাডভান্টেজ যে ম্যানুয়াল যে কাজ করছে, ম্যানুয়াল যে মেশিনিস্ট যে আছে, তার কাছে ওটা খুব একটা অ্যাডভান্টেজ। সে তাকে প্রপারলি 100 মেনটেন করতে হচ্ছে না, স্যার তাকে একটা টলারেন্স জোনের মধ্যে রাখতে হচ্ছে। সো যখন সে টলারেন্স জোনের মধ্যে রাখছে, তাকে আমরা ইজিলি অ্যাসেম্বল করতে পারছি। সো ফুল ইন্টারচেঞ্জেবিলিটি বা নর্মাল ইন্টারচেঞ্জেবিলিটি রুল কি বলছে? নর্মাল ইন্টারচেঞ্জেবিলিটি রুল বলছে লাইক, এটা একটু লিখে নাও, দ্যাট when a process capability when a process capability of machine producing holes and shaft are equal to the desired tolerance in such a situation, inspection is not required. ওকে, যদি সে টলারেন্স জোনের মধ্যে রাখে, তাহলে আমাদের সেখানে ইন্সপেকশনের দরকার পড়বে না। সো এখানে আমরা যখন কোনো যেখানে একটা আমি তোমাদের প্রথমেই যেটা বললাম, আমরা এখানে যে রুলটা ফলো করি, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন রুল বা নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি থিওরি ফলো করি। সো এটা কেন করি, এটা এখানে আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো আমরা যখন কোনো ম্যাসিভ বা লটে প্রডিউস করছি, সো লটে ধরো একটা 1000 কম্পোনেন্ট প্রডিউস হচ্ছে ইন সিএনসি বা ইন অটোমেটেড মেশিন। সো প্রডিউস হওয়ার পর আমার কোনো কোয়ালিটি ডিপার্টমেন্ট দ্বারা বা কোনো পার্সন দ্বারা সম্ভব নয় যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে গিয়ে চেক করা। ওকে, সো 100 বা 1000 কম্পোনেন্টকে সে যদি চেক করতে বসে, দ্যাট ইজ নট পসিবল। সো সেক্ষেত্রে কি করা হয়, সে একটা র্যান্ডামলি একটা জিনিসকে পিক করে তাকে চেক করে, দেখে দ্যাট ইজ পাস অর ফেল, নেক্সট লিখে দেয়। আবার সে একটা আবার একটু দূরে গিয়ে নেক্সট আরেকটা লট যে প্রডিউস হলো, সেখানে লট থেকে তৈরি চুজ করলো একটা কম্পোনেন্টকে, দেন সে চেক করলো দ্যাট ইজ পাস অর ফেল। সো এরকম করে 3-4টে র্যান্ডামলি চুজ করে তার অ্যাভারেজ বার করে অ্যান্ড দেখে দ্যাট ইজ পাস অর ফেল। ওকে, সো এই যে র্যান্ডামলি যে উইথড্র করছে বা তুলছে কম্পোনেন্টকে, এই র্যান্ডাম তোলাটাকে জিনিসটাকে মেনলি এটা হয় মেনলি নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে। সো তাই জন্য আমরা যে রুলটা এখানে লিখেছি, দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন rule বা normal distribution theory. So normally a whole is selected from a whole lot বা সিলিন্ডার ধরতে পারো as an example. Normally a whole is selected
from a whole lot and shaft is selected from the shaft lot, lot assembly can be made these আচ্ছা can be made তারপরে ফুল স্টপ দিয়ে এটাকে ক্যাপিটাল লিখি full stop that but this is called the interchangeability. This is called the interchangeability মানে আমাকে একটা randomly যে কোনো একটা জিনিসকে তুলে নিচ্ছি তুলে তাকে অ্যাসেম্বলি করছি and then it's okay পাস করে তাকে কোয়ালিটি ওকে করে দিচ্ছি সো দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারচেঞ্জেবিলিটি আমাকে পুরো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসকে চেক করতে হচ্ছে না বিকজ আমি তাকে একটা নির্দিষ্ট টলারেন্স জোনের মধ্যে রেখেছি দ্যাট ইজ মেনশন করেছি এখানে দ্যাট ইজ ইকুয়াল দ্য ডিজায়ার্ড টলারেন্স আমরা যদি একটা নির্দিষ্ট একটা টলারেন্স জোনের মধ্যে রাখি দেন আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে ধরে চেক করতে হবে না সো এখানে কিছু কিছু পয়েন্ট একটু ইম্পর্টেন্ট আছে ইন্টারচেঞ্জেবিলিটি এখান থেকে মেনলি যে কোশ্চেনটা আছে থিওরি পার্টের জন্য দ্যাট হোয়াট ইজ দ্য ইন্টারচেঞ্জেবিলিটি থিওরি বা হোয়াট ইজ দ্য ফুল ইন্টারচেঞ্জেবিলিটি কোথাটা লিখে রাখতে পারো সো ফার্স্ট পয়েন্ট দ্যাট হোল অ্যান্ড shaft ক্যান বি মেড at different places that is advantage okay whole and shaft can be made at different places where man and material are cheap সো এটা আমাদের অনেকটা কস্ট সেভিং করছে কারণ আমরা ডিফারেন্ট লোকেশনে প্রডিউস করে একটা জায়গায় এনে তাকে অ্যাসেম্বলি করতে পারছি যেটা অনেক বড় বড় কোম্পানি এটাই করে ওকে সো যেখানে অনেক বাইরের কান্ট্রি যেখানে প্রোডাকশন করা খুবই কস্টলি তারা সেটা ইন্ডিয়ায় করে আবার তাকে সেখানে অ্যাসেম্বলি করে ওকে দ্যাট ইজ বেসড অন দ্য ফুল ইন্টারচেঞ্জেবিলিটি প্রসেস নেক্সট দ্যাট স্ট্যান্ডার্ডাইজেশন ইজ পসিবল is possible that is the second advantage and third advantage is the maintenance become cheap and easy ওকে সো দ্যাট ইজ দ্য তিনটে পয়েন্ট যেটা আমাদের ইন্টারচেঞ্জেবিলিটি কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ বলতে পারো যদি কখনো দেখো যে তোমাকে আলাদা করে কোশ্চেন দিয়েছে দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারচেঞ্জেবিলিটি প্রসেস তার জন্য তিনটে পয়েন্ট মেনশন করতে পারো বা যদি কখনো দেখো নাম্বার বেশি দিয়েছে ইন্টারচেঞ্জেবিলিটি প্রসেস জন্য তার জন্য অ্যাডভান্টেজ উইথ তার ব্যাকগ্রাউন্ডের থিওরিটা মেনশন করতে পারো সো হোয়াট ইজ দ্য ফুল ইন্টারচেঞ্জেবিলিটি কন্ডিশন দ্যাট like এটাকে বলতে পারি এরকম ভাবে that achieving the full interchangeability condition are difficult because that process capability আর মার্চ লার্জার অনেক অনেক বড় ক্যাপাবিলিটি দরকার যদি আমরা ফুল ইন্টারচেঞ্জেবিলিটি প্রসেস করতে চাই আর ডিফিকাল্ট because that process capability are much larger as compared to the desired tolerance.
সো এখানে আমরা প্রসেস ক্যাপাবিলিটি যেটা বলছি ওটা মেনলি ফর্মুলার উপর ডিপেন্ড করে। এটা ফর্মুলাটা তো দিয়ে তেমন কোনো প্রবলেম আসে না, তাও লিখে দিচ্ছি তোমাদের, যদি কখনো এমসিকিউর জন্য আসে সেটা অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট প্রসেস ক্যাপাবিলিটি is equal to of 4 times of the desired tolerance. আমার চোখে পড়েনি তেমন কোনো প্রবলেম দিয়েছে, লাইক যদি ডিজায়ার টলারেন্স সাপোজ যদি বলি 0.1 হয়, যদি ডিজায়ার টলারেন্স 0.1 হয় তাহলে তার সাথে যদি 4 মাল্টিপ্লাই করি দেন সেটা হবে অ্যাজ আ প্রসেস ক্যাপাবিলিটি, দ্যাট ইজ 0.4। ওকে, সো যদি এটাকে সোজা ভাষায় বলতে চাই দ্যাট the process capability of the shaft and hole are equal to the 4 times of the desired tolerance, that we can say process capability range will be divided into 4 equal parts. এটাকে সহজ ভাষায় স্টার পাক দিয়ে লিখে নাও, that process capability বা process capability range will be equal to বা will be equal to না লিখে will be divided into 4 equal parts. Into 4 equal parts. Okay, so just a minute. ওকে, নেক্সট যেটা বলছিলাম প্রথমে, দ্যাট ইজ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। সো হেডিং দাও অ্যাজ অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। So what is the accuracy? Like accuracy is a degree of agreement of the measured dimension with the তার আসল যে তার ভ্যালুটা আছে তার সাথে আমরা কতটা আগে পিছিয়ে করছি, that is called accuracy. Okay, so that is a definition of accuracy. That accuracy is the degree of agreement of the measured dimension with its true magnitude. ওকে, সো এটাকে আমরা যদি আরো সিম্পলি ভাষায় বলতে চাই, দ্যাট একে আমরা ডিফাইন করতে পারি যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা ডিফার করছে আসল ম্যাগনিটিউড থেকে বা তার ট্রু ভ্যালু থেকে, তাকে বলছি দ্যাট ইজ অ্যাকুরেসি। মানে যদি আমি বলি একটা 100 মিলিমিটার ডাইমেনশনে তাকে হোল বা সেটা শ্যাফট প্রডিউস করতে দিয়েছি, বা 100 মিটার ডাইমেনশনে কোনো একটা জিনিস প্রডিউস করতে দিয়েছি, সে আমাকে প্রডিউস করতে দিয়েছে 100.05, বা সে আমাকে প্রডিউস করে দিয়েছে 99.98। সো 99.98 থেকে 100 থেকে মাইনাস করি, তার থাকছে কত, -0.02। দ্যাট ইজ দ্য তার অ্যাকুরেসি অ্যাজ আ নেগেটিভ। অ্যান্ড বা যদি সে প্রডিউস করে অ্যাকুরেসি দ্যাট ইজ দ্যাট ডিফারেন্স ফ্রম দ্য ট্রু ভ্যালু এবং তার এক্সাক্ট ভ্যালু, তাকে বলছি অ্যাকুরেসি। সো এটাও লিখে রাখতে পারো দ্যাট it is also defined as এটা ইম্পর্টেন্ট এখান থেকে as a theory part হিসাবে, it is also defined as the maximum amount by which the result differs
result differs from its true value বা from its original value? যেটা লিখতে পারো from its original value. ওকে, সো যেটাকে আমরা প্রকাশ করি অ্যাজ আ পার্সেন্টেজে প্রকাশ করি অলওয়েজ, এক্সপ্রেসড কত পার্সেন্ট সে ইলংগেট না কত পার্সেন্ট সে লাইক ডিফার করছে, সো দ্যাট ইজ এক্সপ্রেসড বাই পার্সেন্টেজ। অ্যান্ড ইন কেস like precision is defined as a degree of repetitiveness in the measuring process. Precision is the degree of repetitiveness of the measuring process. মানে সিম্পলি ভাষায় বলতে গেলে যে আমি একটা 100 মিটার ডায়ামিটার একটা কিছু প্রডিউস করতে চাই, সেটা প্রত্যেকটা এক লটের মধ্যে যদি বলি 10টা কম্পোনেন্ট যদি ওঠাই, সেই 10টা কম্পোনেন্ট যদি একই সেম ডাইমেনশন থাকে তাকে বলি দ্যাট দে আর অল প্রিসাইজ। সো এটাকে আরও বলতে পারি দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ এগ্রিমেন্ট অফ দ্য রিপিটেড মেজারমেন্ট of a quality made by using the same method. Okay, so এতটা লেখা দরকার নেই, শুধুমাত্র এইটুকু লিখলেই হবে। অ্যান্ড নেক্সট যদি চাও এটাকে আর একটু এক লাইন সিম্পলি ভাষায় লিখতে পারো, যদি দেখো 2 নম্বর আছে দেন লিখতে পারো এখান থেকে দ্যাট দ্য অ্যাবিলিটি অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট রিপিটিবিলিটি, এটাকে বলছি রিপিটিবিলিটি, that ability of the measuring instrument to repeat the same result during the act of measurement but during the process of measurement. During the act of measurement. Okay, সো এই রিপিটেবিলিটি হচ্ছে সেই যেটা প্রথমে বললাম দ্যাট এটা আসছে সেই নর্মাল ডিস্ট্রিবিউশন রুলকে ফলো করছে, কারণ রিপিটেবিলিটি যখন চেক করি তখন এক প্রপার এক একটা কম্পিউটারকে তুলে তা চেক করি না, একটা র্যান্ডমলি যখন একটা কম্পিউটার তুলি তার চেক করি, মেজারমেন্ট তুলি চেক করি। সো দ্যাট প্রসেস কল দ্য রিপিটেবিলিটি অ্যান্ড দ্যাট সেই যে রুলটা ফলো করে বা যে থিওরিটা ফলো করে তাকে বলছি নর্মাল ডিস্ট্রিবিউশন থিওরি। সো একে যদি আমরা একটা গ্রাফিক্যাল দেখতে চাই, একে যেটা গ্রাফিক্যালি প্রকাশ করতে চাই, দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি এন্ড হোয়াট ইজ দ্য প্রিসিশন, সো সো এখানে একটা জাস্ট নর্মাল একটা গ্রাফিক্যাল আকারে বোঝানোর চেষ্টা করছি। সো যদি এই সার্কেলের মধ্যে যদি কোনো ফিগার পড়ে তাহলে সেটা অ্যাকুরেট, যদি সার্কেলের বাইরে যদি কোনো ফিগার পড়ে দ্যাট ইজ নট অ্যাকুরেট। ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস মেজার করলাম, সেটা এই সার্কেলের আন্ডারে পড়লো। ওকে, তারপরে একটা জিনিস মেজার করলাম যেটা এখানে পড়লো মেজারমেন্টটা, তারপরে একটা জিনিস মেজার করলাম যেটা এখানে পড়লো, তারপরে একটা জিনিস মেজার করলাম যেটা এখানে পড়লো, তারপরে একটা জিনিস মেজার করলাম যেটা এখানে পড়লো। সো লাস্টে 3টে কম্পোনেন্ট দেখলাম একটা প্রিসাইজ লেভেলে যাচ্ছে, বাট দে আর sometimes they are not accurate, sometimes they are out of the circle. ওকে, সো যদি এরকম ভাবে একটা গ্রাফিক্যাল ডিফাইন করতে চাই, যদি এরকম একটা গ্রাফিক্যাল ডিফাইন করতে চাই লাইক
এখানে একটা র্যান্ডামলি, এখানে একটা, এখানে একটা, এখানে, সো দ্যাট ইজ কল্ড লাইক দে আর অ্যাকুরেট, কারণ সে হোলের মধ্যে পড়ছে, বাট দে আর নট প্রিসাইজ, তাদের মধ্যে কোনো একটা সিকোয়েন্স নেই। ওকে, তাদের যে প্রত্যেকটা যে রিপিটেবিলিটি যে চেক করছি, তাদের মধ্যে প্রত্যেকটা ডাইমেনশন প্রত্যেকটা মেজারমেন্টে ভ্যারি করছে। সো দিস ইজ কল দ্য অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। এখান থেকে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, যদি ডিফাইন করি লাইক this, so they are all are in a sequence, তাদের যে মেজারমেন্ট আছে তারা একটা সিকোয়েন্স ফলো করছে। ওকে, সিকোয়েন্স ফলো করে একটা এন্ডে যাচ্ছে, বাট তারা এই হোলের মধ্যে পড়ছে না। সো দিস ইজ কল্ড দ্যাট নট অ্যাকুরেট বাট প্রিসাইজ। That is precise but they are not accurate. Okay, number 3, সাপোজ এখানে একটা মেজারমেন্ট পড়লো, এখানে একটা মেজারমেন্ট পড়লো, এখানে একটা মেজারমেন্ট পড়লো, এখানে একটা মেজারমেন্ট পড়লো, এখানে একটা মেজারমেন্ট পড়লো। সো এখানে যদি দেখি যে প্রত্যেকটা যে আমরা চেক করছি মেজারমেন্ট, স্যার কোনটা অ্যাকুরেট, কোনটা নট অ্যাকুরেট, কোনটা প্রিসাইজ তো ফলো করছেই না। সো এটা হচ্ছে একটা অ্যাকুরেসির মধ্যে পড়ছে না, কোনো অ্যাকুরেট কম্পোনেন্ট নয়, এবং তার একটা প্রিসাইজনেসের মধ্যে কোনো রকম গন্ধ নেই এর মধ্যে। ওকে, দে আর নট অ্যাকুরেট and not precise, and not precise. Okay, and at the last, so this is called that তারা যতটা অ্যাকুরেটের মধ্যে পড়ছে, অ্যাকুরেট সার্কেলের মধ্যে পড়ছে, ঠিক ততটা তারা প্রিসাইজ তারা নিজেদের করে রেখেছে। সো দ্যাট ইজ একদম পারফেক্ট অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ কম্পোনেন্ট। ওকে, সো ক্লিয়ার, অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন সম্বন্ধে একটু আইডিয়া মোটামুটি ক্লিয়ার তো? ওকে, সো একটা ছোট আমি ডিফারেন্স লিখে দিচ্ছি, দ্যাট ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন, 3-4টে পয়েন্টের। accuracy and precision. So first লেখো in accuracy এর মধ্যে, like accuracy is a classness বা একটা greatness. Accuracy is a classness to the target value. আমরা কতটা
সেই টার্গেট ভ্যালু মানে 100 এর কাছাকাছি কত অ্যাচিভ করতে পারছি, দ্যাট ইজ কল্ড অ্যাকুরেসি, ততটা অ্যাকুরেট বলতে পারবো। ওকে, বাট প্রিসাইসনেস ইজ রিপিটেবিলিটি। প্রিসিশন ইজ আ রিপিটেবিলিটি, প্রত্যেকটা আমি যে ইন্ডিভিজুয়ালি র্যান্ডামলি একটা কম্পোনেন্ট তুলছি, প্রত্যেকটা কম্পোনেন্ট যেন সেই রেঞ্জের মধ্যে আসছে কিনা সেটা আমি দেখতে হবে। যদি প্রত্যেকটা কম্পোনেন্ট সেই রেঞ্জের মধ্যে আসে, দ্যাট ইজ দে আর অল আর প্রিসাইজ কম্পোনেন্ট। Next, second point, that accuracy refer to the median. Accuracy refer to median, and where precision refers to the standard deviation, ST, যেটা তোমরা ম্যাথে করে এসেছে প্রবাবিলিটি থিওরির মধ্যে, that precision refers to the standard deviation. সো এখানে ছোট্ট করে প্রথমে যখন আলোচনা করছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে যে 3টে সিগমা হয়, সাপোজ দিস ইজ সিগমা 1, দিস ইজ সিগমা 2, দিস ইজ সিগমা 3। সো এই সিগমা ভ্যালুটা যত বেশি হবে তত তার প্রিসিশন কম হবে, যত সিগমা ভ্যালুটা কম হবে তার প্রিসিশন তত বেশি হবে। ওকে, সো ওখান থেকে লিখছি দ্যাট লার্জার দ্য ভ্যালু অফ সিগমা, পাশের ব্র্যাকেটের মধ্যে কোথাও লিখে রাখো দ্যাট সিগমা রিফার্স টু দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন, লার্জার দ্য ভ্যালু অফ সিগমা, বা এখানে লিখতে পারো এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিগমা মানে লার্জার দ্য ভ্যালু অফ সিগমা, দ্যাট লেসার উইল বি প্রিসিশন। নাম্বার 3, অ্যাকুরেসি মেনলি আমরা ডিফাইন করি ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য, এটা প্রথমে বললাম, দ্যাট অ্যাকুরেসি refers to the individual product whereas that precision refers to a group বা lot. A group. ওকে, সো এখান থেকে দুটো টার্ম এসে যখন চেকিং এর সম্বন্ধে বলছি, দুটো টার্ম একটা জাস্ট হেডিং করে দাও, জাস্ট একটু শুনে রাখো, এখান থেকে তো থিওরি তেমন কিছু নেই। দ্যাট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইন্সপেকশন। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইন্সপেকশন মানে এমন কিছু ইন্ডাস্ট্রিতে যখন আমরা কোয়ালিটি চেক করি যে মানে প্রোডাকশন হচ্ছে উইথ হতে হতে সে একটা কোনো কনভেয়ার লাইনের মধ্যে যাচ্ছে, সো ইন বিটুইন সে প্রোডাকশন যখন হচ্ছে তখন আমি তাকে ইন দ্য কনভেয়ার লাইনের মধ্যে আমি তাকে তার কোয়ালিটি চেক করছি এবং তাকে নেক্সট প্রসেসের জন্য এগিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ কল্ড দ্য অ্যাক্টিভ প্রিসিশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য প্যাসিভ প্রিসিশন? প্যাসিভ ইন্সপেকশন লাইক পুরো জিনিস তৈরি হয়ে গেল, একটা মেশিন তৈরি হয়ে গেল, দেন তাকে আমি দিকে প্রত্যেকটা তার কম্পোনেন্ট আলাদা আলাদা চেক করছি, দ্যাট ইজ দে আর কারেক্ট, দে আর পাস অর ফেল। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য প্যাসিভ ইন্সপেকশন। সো দ্যাট ইজ টু মেন ডিফারেন্স অফ অ্যাক্টিভ ইন্সপেকশন অ্যান্ড প্যাসিভ ইন্সপেকশন। ওকে, জাস্ট নামটা এখান থেকে লিখে দাও, এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। জাস্ট মিনিট, একটা কল আসছে, একটু হোল্ড করো। বাবুরাও ক্লাস তো শেষের পথে। সো অ্যাক্টিভ প্রিসিশন, সরি আওয়ার প্রিসিশন, অ্যাক্টিভ ইন্সপেকশন অ্যান্ড প্যাসিভ ইন্সপেকশন, জাস্ট দুটো পয়েন্ট এখান থেকে লিখে রাখো, ইন্সপেকশন অ্যান্ড প্যাসিভ ইন্সপেকশন। এই দুটো পয়েন্ট এখান থেকে লিখে রাখো, অ্যান্ড জাস্ট ইজিলি যদি কোনো কোশ্চেন আসে, 1 নম্বর 2 নম্বর বা এমসিকিউ কোশ্চেন আসে, জাস্ট অ্যাটেন্ড করতে পারবে। অ্যান্ড নেক্সট
এখান থেকে তেমন আর কিছু নেই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে একটা জিনিস অ্যাজ আ থিওরি কোশ্চেন হিসাবে আমি জাস্ট মেনশন করছি দ্যাট টাইপ অফ এরর্স তোমাদের ফার্স্ট মডেলের মধ্যে আছে। that error in a measurement, heading the error in a measurement. এটা সম্বন্ধে আছে ফুল অতটা বলা যাবে না, জাস্ট কিছু পয়েন্ট আমি এখান থেকে বলে দিচ্ছি, বাকিটা নেক্সট দিন চালু করবো। সো এরর ইন মেজারমেন্টের মধ্যে আমরা কি কি টাইপের এরর পেতে পারি, একদম বাংলা ভাষায় এটা বলতে চাইছে। সো এখান থেকে মেনলি আমরা 3-4 টাইপের এরর দেখতে পাবো। একটা হচ্ছে ক্যালিব্রেশন এরর। ক্যালিব্রেশন এরর মানে যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্টে মেজার করছি, লাইক যদি তোমরা নিজেরা করো যে কলেজে একটা যেমন ফিজিক্স ক্লাস বা ফিজিক্স ল্যাব বা যে কোনো ম্যানুফ্যাকচারিং ল্যাবে দেখায় যে আমরা যখন ভান্ডার দিয়ে যখন মেজার করছি তখন যে ডাটাটা নিচ্ছি সেটা 3-4টে ডাটা নিতে হয়। কেন? কারণ একটা যে ডাটা নেবো সেটাতে অবশ্যই যে সেটা পারফেক্টলি 99.99% অ্যাকুরেট হবে তার কোনো মানে নেই। সো 3-4টে ডাটা নিলে তাকে আমরা অ্যাভারেজ করে একটা অ্যাকুরেট ডাটা পেতে পারি। ওকে, সো কারণ একটা ডাটা মেবি এরর আসতে পারে। সো সেটা ম্যানুয়াল মেজারমেন্ট হোক বা সেটা ডিজিটাল ভান্ডার দিয়ে মেজারমেন্ট করি না কেন। সো দ্যাট ইজ দ্য লাইক we can say ক্যালিব্রেশন এরর। নেক্সট ডিফারেন্ট টাইপ অফ অ্যাম্বিয়েন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিছু পরিমাণ এরর আসতে পারে, যেমন টেম্পারেচার চেঞ্জের জন্য কিছু পরিমাণ মেজারমেন্টের ফারাক পড়ে। নেক্সট কিছু ডিফরমেশন অফ দ্য ওয়ার্ক পিসের জন্য হয়। সো ফার্স্ট অফ অল ক্যালিব্রেশন এরর, second one is based on the ambient condition, number 3 based on the deformation of the workpiece, যদি ওয়ার্কপিসটা ডিফর্ম করে যায় সেখানে আমরা প্রপারলি তার মেজারমেন্টটা করতে পারবো না। সো দ্যাট ডিফরমেশন অফ দ্য ওয়ার্কপিস। নাম্বার 4 দ্যাট avoidable error, so first of all what is a calibration error? Like সো সাপোজ একটা জিনিস মেজার করছি, সো সে নিজের মেজারমেন্ট থেকে যে তার যে ভ্যালু আসার কথা, সাপোজ 110 একটা ভ্যালু আসার কথা মেজার করে তার এক্স্যাক্ট ডাইমেনশন, বাট আমি মেজার করে পেলাম 109.5 বা 109.6। সো 0.4 যে ভ্যারিয়েশন হচ্ছে দ্যাট ইজ বেসড অন দ্যাট ক্যালিব্রেশন এরর। ওকে, সো in calibration error like a small amount of variation from the nominal value will be present in an actual length standard. As in a slip gauge and the engraft scale বা normal scale. এনগ্রাফট মানে হচ্ছে যে একটা স্কেলের মধ্যে যে মার্ক করা থাকে তার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশন, তাকে বলছে এনগ্রাফট স্কেল। ওকে, সো নেক্সট দ্যাট অ্যাম্বিয়েন্ট কন্ডিশন। সো অ্যাম্বিয়েন্ট কন্ডিশন ডিফাইন করে আমরা কিছু মেজারমেন্ট এরর পেতে পারি। লাইক
যদি আমরা হাই অল্টিটিউড চলে যাই সেখানে একটা ডিফারেন্ট টাইপ অফ মেজারমেন্ট পাবো। যদি একটা লো অল্টিটিউড বা সি লেভেলে আসে সেখানে একটা ডিফারেন্ট টাইপ অফ মেজারমেন্ট পাবো। যদি আমি একটা হাই টেম্পারেচার জোনে চলে যাই সেখানে একটা ডিফারেন্ট টাইপ অফ মেজারমেন্ট পাবো, এবং যদি লো টেম্পারেচার জোনে চলে যায় তাহলে একটা ডিফারেন্ট মেজারমেন্ট পাবো। কারণ শুনে থাকবে যে যখন কোনো নর্মাল যে রেলের যে ট্র্যাক হয় সেটা যদি খুব গরম হয়ে যায় বা অনেক সামার সিজনে কি হয় সেটা তার লেন্থ থেকে একটু এক্সটেন্ড করতে পারে, তার জন্য আমরা তার দুটো রেল ট্র্যাকের মাঝখানে একটা গ্যাপ রাখি। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন নিজের মেটেরিয়ালটা ডিফর্ম করতে পারে। সো বেসড অন দ্য অ্যাম্বিয়েন্ট কন্ডিশন আমরা কিন্তু সেই মেজারমেন্টটা যদি সেই কোনো সামার সিজনে কিছু যদি মেজার করি তাহলে যে লেন্থটা পাবো সেটা উইন্টার সিজনে এসে সেই মেজারমেন্টটা পাবো না। সো দ্যাট ইজ আ differed by the ambient condition. Okay, that is a one example. So একটা এক্সাম্পল লিখে রাখতে পারো, that an increase in মানে মেটেরিয়ালের স্টিলের রেসপেক্টিভ বলছি, সাপোজ an increase in 1 degree centigrade 1 degree centigrade temperature result in increase in the length of C25 material, C25 steel by 0.3 micron বা micrometer, and that this 0.3 যে micrometer যে measurement error পেলাম that is defined by the ambient condition. Okay, so next avoidable error. অ্যাভয়েডেবল এররের মধ্যে আছে অনেকগুলো পয়েন্ট, এটা আমাদের কাছে অনেক জানা পয়েন্ট। লাইক আমরা যদি পারফেক্টলি যার ধরো কোনো একটা জিনিসকে মেজার করছি, তার লিনিয়ার মেজারমেন্ট করছি, তাকে যদি একটা পারফেক্টলি সমান জায়গায় যদি না রাখি একটা উঁচু নিচু একটা ক্রিয়েট হবে, একটা লেভেলের ডিফারেন্স ক্রিয়েট হবে। সো সেখানে একটা মেজারমেন্টের ভুল আসতে পারে। সো দ্যাট ইজ আ ডটাম এরর। প্লাস আমি যা ধরো একটা আগে তত ভার্নিয়ার ডিজিটাল ভার্নিয়ার ছিল না, আগে সব ম্যানুয়াল ভার্নিয়ার ছিল, সেখানে আমাকে তার মেন স্কেল ভার্নিয়ার স্কেল দেখে তাকে ঠিক করতে, তার অরিজিনাল ভ্যালুটা কত ডাইমেনশনের, মেন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেলের কোন কোন লাইনটা মেন স্কেলের সাথে ম্যাচ করছে সে ভালো করে দেখতে হতো। সো ওখানে দেখার সময় আমি যদি চেক করি আমার একটা ভ্যালু বলবো, আমার পাশে যদি বন্ধু চেক করছে একটা আলাদা ভ্যালু বলতে পারে, তার পাশে যারা একটা বন্ধু চেক করতে পারে সে একটা আলাদা ভ্যালু বলতে পারে। সো সে মেবি আমরা কীভাবে দেখছি তার উপর ডিপেন্ড করে। ওকে, সো দ্যাট বেসড অন দ্য আমি কিরমভাবে রিডিং করছি, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ রিডিং এরর। ওকে, নেক্সট দ্যাট মিসঅ্যালাইনমেন্ট আমি যদি পারফেক্টলি তাকে একটা সেম কনসেন্ট্রিক বা একটা প্যারালাল জিনিসে না রাখি, মানে যেটাতে রাখা উচিত তাকে যদি অ্যালাইনমেন্টে অবশ্যই রাখি, তাহলে একটা আমাকে মেজারমেন্টে এরর দিতে পারে। সো এইসব এররগুলো পড়ছে মেনলি অ্যাভয়েডেবল এররের মধ্যে। দ্যাট ইজ ফার্স্ট ডটাম এরর, নেক্সট রিডিং এরর, number 3 called effect of misalignment, number 4 zero errors, সো জিরো এররটা কি? জিরো এরর হচ্ছে লাইক তার একটা ইনিশিয়াল ভ্যালু যেটা ইন্ডিকেট করছে মানে একদম পারফেক্টলি তার যে ডাইমেনশন সেটাই আমাকে ডিফাইন করছে। জিরো এরর মানে তার মধ্যে কোনো এরর নেই এক কথা বলতে গেলে। মানে আমি যে মেজার করতে চাইছি একটা 50 মিলিমিটার ডাইমেনশন লেন্থ, সো আমি যখন স্কেলে মেজার করছি সেটা দেখাচ্ছে একদম 50 পারফেক্ট 50 দেখাচ্ছে, সো তাকে বলছি জিরো এরর, আর কিছুই নয়।
ওটাকেই ঘুরিয়ে ফিরে অনেক কঠিন করে লিখে রেখেছে অনেক জায়গায়। দ্যাট ইজ সাম এরর ইন অ্যাভয়েডেবল এররের মধ্যে পড়ছে। ওকে ওকে, বাকি তেমন কিছু নেই। ডিফর্মেশন অফ দ্য ওয়ার্কপিসটা পড়ছে তোমার যদি কখনো ওয়ার্কপিস ডিফর্ম করে যায় বাই সাম এফেক্ট অফ লোড বা বাই সাম এফেক্ট অফ আদার এক্সটার্নাল ফোর্সেস, তার জন্য আমাদের যে মেজারমেন্টের প্রবলেম বা মেজারমেন্টের এরর আছে তাকে বলছি ডিফর্মেশন এরর। ওকে, সো এখান থেকে মেনলি জাস্ট একবার গো থ্রু করে নিও, মুখস্থ করার কিছু দরকার নেই এখান থেকে। ওকে, নেক্সট দিন স্টার্ট করবো দ্যাট ডিফারেন্ট টাইপ অফ স্ট্যান্ডার্ড। ওকে চলো দেন এখানে স্টপ করছি, 9টায় মিট করছি ফ্লুইডের জন্য। ওকে।